আমাদের ড্যাফোডিল স্টুডেন্ট হয়তো স্টুডেন্ট মনে করছো তোমরা, হয়তো যারা মনে করো আমরা মনে হয় দুর্বল, না বিষয়টা বাবা তা না। আমরা ঢাকা কলেজের স্টুডেন্টদের এই প্রবলেম দেখছি, সিটি কলেজের স্টুডেন্টদেরকে হার হামেশা এই প্রবলেমগুলো দেখছি, আইডিয়াল বলো, হোলি ক্রসের মেয়েদেরও দেখতেছি, হয়তো ওদেরটা তোমাদের থেকে একটু কম, ওরা একটু পরিশ্রম করছে কিংবা আগে তারা পড়াশোনা খুব ভালো করে ধারাবাহিকভাবে তারা সব সময় তারা নিজেরাও খুব সিরিয়াস, তাদের পরিবার পরিজন যারা আছে বাবা মা তারাও সিরিয়াস, তারা প্রতিনিয়ত এই যে আমি তো অন্যভাবে নিও না, মনে কষ্ট নিও না, আজকে যদি সত্যিকার অর্থেই হোলি ক্রসের ছেলে মেয়েদের কিংবা ঢাকা কলেজের ছেলে মেয়েদের জন্য এরকম অনলাইন আমরা যেভাবে ডিআইসি করছি, ডিআইসির কথা বারবারই বলছি বাবারে, তোমরা হয়তো জানো না কিন্তু আমরা এই ঢাকা শহর সহ দেশের এমন নাম করা অনেক কলেজের সাথে আমাদের সরাসরি প্রতিনিয়ত যোগাযোগ, তারা তাদের ছেলে মেয়েদের নিয়ে কি চিন্তা করছে, কি কার্যক্রম পরিচালনা করছে, কতটুকু করছে সেটাও জানি, আর তোমাদের জন্য আমরা কতটুকু করছি সেটাও জানি। এইভাবে সেই লকডাউনের শুরু থেকে রুটিন মাফিক ক্লাস বাবা কোনো প্রতিষ্ঠান নিয়েছে বলে অন্তত আমার জানা নেই, এবং এটাই সত্য। তো বাবা সেটা তোমরা এটাকে আরো ফলপ্রসূ করতে পারতে তোমাদের পার্টিসিপেশন দ্বারা, তোমাদের উপস্থিতি দ্বারা, তোমাদের আগ্রহ দ্বারা। আজকে তোমাদের যে আগ্রহ দেখছি তার থেকে যদি স্টুডেন্ট সংখ্যা আরো বেড়ে যেত, আমাদের না এই স্পৃহাটা আমাদের তোমাদের জন্য আরো করণীয়, এখন যা করছি তার থেকে হয়তো আরো বেড়ে যেত, কমতো না। তো আসলে তোমরা এই জিনিসটাকে, ছাত্ররাই পারে যে কোনো একটা উদ্যোগকে সফল করতে, আবার আমাদেরকে তোমাদের উপস্থিতি দেখলে যেমন আমাদের স্পিড বেড়ে যায়, আমাদের আগ্রহ এবং আকাঙ্ক্ষা বেড়ে যায়, ঠিক তেমনি ভাবে তোমাদের যদি উপস্থিতি কম দেখি, অনাগ্রহতা দেখি, তাহলে বাবা আমাদেরও কিন্তু আগ্রহটা কিছুটা লোপ পায়। হোয়াট এভার, যে কথা বলছিলাম যে প্রত্যেকটি জিনিস কঠিন মনে করি, এমন মনে করি ওরা যে মনে হয় এটা আমরা মনে হয় সহজে কম বুঝছি না, অনেকে মনে খুব ভালো বুঝে ফেলে, বিষয়টা কিন্তু তা না। যেই বিষয়গুলো সকল স্টুডেন্টের জন্য একটু কমপ্লিকেটিভ বা একটু কঠিন বা ধরতে গিয়ে একটু সমস্যা করে আমরা দেখতে পাই, খাতা দেখি, বিভিন্ন জায়গায় দেখি ভালো ভালো স্টুডেন্টরা এই সমস্ত প্রবলেমগুলো ফেস করে, সো তোমাদের তো এটা ফেস করাটা স্বাভাবিক। তো অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই, আগে একটু বোঝার চেষ্টা করো। মনে করো বিক্রিয়াটি এইভাবে দেওয়া আছে তোমার প্রশ্নপত্রে, এরই আলোকে এই বিক্রিয়াটির কেসির সমীকরণ কিংবা কেপির সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। ধরানে বলে দেওয়া আছে এই যে বিক্রিয়াটি যে পাত্রে ঘটছে সেই পাত্রের আয়তন হচ্ছে 2 লিটার, আর এই বিক্রিয়াটি যে পাত্রের মধ্যে আছে সাম্যাবস্থায় কিন্তু নাইট্রোজেনও আছে, হাইড্রোজেনও আছে, অ্যামোনিয়াও আছে, তিনটাই যেহেতু গ্যাস, এই তিনটা গ্যাসের মিশ্রণ সবাই মিলে একটা চাপ দিবে, পাত্রের মধ্যে সাম্যাবস্থায় একটা চাপ থাকবে, সেই চাপটা আমরা ধরে নিচ্ছি, প্রশ্নে যদিও চাপের মান দেওয়া থাকে, আয়তনের মান দেওয়া থাকে 1 লিটার 2 লিটার, তো আমরা মান দিয়ে করছি না, আমরা ধরে নিচ্ছি পাত্রের আয়তন হচ্ছে 2 লিটার, সাম্যাবস্থায় যখন বিক্রিয়াটি আছে ওই সাম্যাবস্থায় যারা যারা উপস্থিত আছে সবাই মিলে যে চাপটা দিচ্ছে এটা হচ্ছে পিএটিএম। তো আমরা এই বিক্রিয়াটি যে পাত্রে আছে তখন সাম্যাবস্থায় সবাই মিলে যে চাপটা দিচ্ছে এটা হচ্ছে পিএটিএম। তো ধরে নিলাম পাত্রের আয়তন হচ্ছে 2 লিটার, সবাই মিলে যে চাপ দিচ্ছে এটা হচ্ছে পিএটিএম। এবার বাবা খেয়াল করো এই যে অবস্থাটা, এখন তুমি এই বিক্রিয়াটির কেসির মান যদি তোমাকে নির্ণয় করতে বলে, কেপির মান যদি তোমাকে নির্ণয় করতে বলে, ফ্রিকুয়েন্টলি এই প্রশ্নগুলো আসছে, কিংবা কেপি কেসির সম্পর্ক যদি নিরূপণ করতে বলে এই বিক্রিয়াটির আলোকে, তাহলে এই প্রশ্নগুলো কমন একদম, হয় কেসির মান, না হয় কেপির মান, না হয় কেপি কেসির সম্পর্ক, অথবা কেসির সমীকরণ কেপির সমীকরণ, এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক, এগুলো থেকেই এই প্রশ্নগুলো হয়। খুব আমরা দেখব প্রশ্ন, বিভিন্ন টেস্ট পেপার, বোর্ড প্রশ্ন দেখবা হয় কেসির মান চেয়েছে, না হয় কেপির মান চেয়েছে, না হয় সম্পর্ক চেয়েছে কেপি কেসির মধ্যে, এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরে ফিরে থাকছে। তো আমি যদি শুরুটাই ঠিক মতো না করতে পারি, আমি সময়টা ক্ষেপণ করে নষ্ট করে পরীক্ষার হলের মূল্যবান সময়টা নষ্ট করে আমি কেসির সমীকরণ বের করে কেসির মান নির্ণয় করবো, কিন্তু রেজাল্ট কিন্তু জিরো বাবা। শুরুটাই যদি তুমি ভুল করো, তো শুরুটাই যেন ভুল না হয়, বাকিগুলো কিন্তু মোটামুটি একটু ইজি, শুরুটাই আমার কাছে কেন যেন মনে হয় স্টুডেন্টরা এখানেই বেশি সমস্যাটাই পড়ে। দেখে আমাদের সাথে আর কেউ জয়েন করতে চাচ্ছে কিনা, না ঠিক আছে, ওকে। আবার খেয়াল করো তাহলে আমরা বাবা এই যে যে বিক্রিয়াটি এইভাবে দেওয়া থাকুক আর এইভাবে দেওয়া থাকুক, যদি এইভাবে দেওয়া থাকে তাহলে এইভাবেই আমি বিক্রিয়াটি, প্রদত্ত বিক্রিয়াটি আমি লিখবো পরীক্ষার খাতায় উত্তরে, তাহলে উত্তর লিখেই লিখবো প্রদত্ত বিক্রিয়া এই। এরপরে বাবা আমরা লিখবো প্রাথমিক অবস্থায়, সব সময় এটা হয় প্রাথমিক অবস্থা মানে শুরুতে। আচ্ছা প্রাথমিক অবস্থা কি, ধরে নিলাম যেহেতু এখানে যদি নাইট্রোজেনের প্রাথমিক পরিমাণ দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, তাহলে সেটাই বলতে হবে, ওটা নিয়ে পরে কথা বলছি। যদি হাইড্রোজেনের পরিমাণ প্রাথমিক কতটুকু নিয়ে কাজ করছে, বিক্রিয়াটি প্রাথমিক হাইড্রোজেন কতটুকু উপস্থিত ছিল সেটা যদি প্রশ্নে উল্লেখ থাকে তাহলে ওটাই লিখতে হবে। আর যদি কোনো
পরিমাণ, প্রাথমিক নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ উল্লেখ না থাকে তাহলে তোমাকে ধরে নিতে হবে। কত ধরবো? মন গড়া না, মন গড়া না। তাহলে কিভাবে? সমীকরণ, সমতাকৃত সমীকরণ অনুযায়ী। তাহলে এখানে যেহেতু ধরে নাও নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ উল্লেখ করা ছিল না, তাইলে আমরা সমীকরণ মোতাবেক এখানে যেহেতু নাইট্রোজেন 1 আছে তাই আমরা ধরে নিলাম প্রাথমিক অবস্থায় নাইট্রোজেন ধরে নিলাম 1 মোল আছিল এবং হাইড্রোজেন ছিল 3 মোল। আর প্রাথমিক অবস্থায় সবসময় উৎপাদ থাকে 0। এটা তোমাকে লিখতেই হবে। এবার আসো বাবা সাম্যাবস্থায়, যখন বিক্রিয়াটি সাম্যাবস্থায় চলে আসছে ধরে নিলাম, তাহলে সাম্যাবস্থায় কখন আসলো? ধরে নেই 1 মোল নাইট্রোজেন শুরুতে ছিল, তার থেকে ধরে নেই 1 মোল নাইট্রোজেন বিক্রিয়ায় অংশগ্রহণ করে অ্যামোনিয়া সৃষ্টি করেছে। তাহলে 1 মোল যদি নাইট্রোজেন চলে যায়, এক্স এর মানটা নিশ্চয়ই 1 এর থেকে কম, 1 এর সমান কিংবা 1 এর বেশি হতে পারে না। সমান হলে তো নাইট্রোজেন 0 হয়ে যাবে, তখন তো আর সাম্যাবস্থা থাকবে না। নিশ্চয়ই এক্স এর মানটা নাইট্রোজেন যে 1 মোল ছিল প্রাথমিক অবস্থায় তার থেকে কম। এটা হতে পারে 0.1 মোল, 0.2 মোল, 0.5 মোল, 0.6 মোল, হোয়াটএভার। এখন খেয়াল করো, এই নাইট্রোজেন ধরে নিলাম এতটুকু বিক্রিয়ায় অংশগ্রহণ করে উৎপাদ হয়ে গিয়েছে। তাহলে এখন সাম্যাবস্থায় নাইট্রোজেন তাহলে আছে কত? ছিল 1 মোল, তার থেকে 1 মোল চলে গেল, এখন আছে 1 মাইনাস 1 মোল। খেয়াল করিও, হ্যাঁ। তাহলে হাইড্রোজেন, আমরা বলছি, বারবার বলছি, নাইট্রোজেন বিক্রিয়া যা অংশগ্রহণ করবে হাইড্রোজেন তার 3 গুণ অংশগ্রহণ করবে। তাহলে নাইট্রোজেন যেহেতু এখান থেকে 1 মোল অংশগ্রহণ করেছে, তাহলে হাইড্রোজেন থেকে নিশ্চয়ই হাইড্রোজেন 3 মোল আগে ছিল শুরুতে, তার থেকে নিশ্চয়ই বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে 3x মোল, চলে গেছে, বিক্রিয়া করে ফেলেছে, উৎপাদ হয়ে গিয়েছে। তাহলে রইল কত? হাইড্রোজেন রইল 3 মাইনাস 3x মোল। এবার বলো, যেহেতু 1 মোল, আমরা ওই একটু আগের কথা বলেছিলাম, নাইট্রোজেন যদি 1 মোল অংশগ্রহণ করে বিক্রিয়ায় তাহলে অ্যামোনিয়া পাওয়া যায় 2 মোল। তাহলে নাইট্রোজেন যদি 1 মোল বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে নিশ্চয়ই অ্যামোনিয়া পাওয়া যাবে 2x মোল। এটা হচ্ছে বাবা আমার প্রাথমিক অবস্থা। একটু খেয়াল করো, মনোযোগ দিও, কম্পেয়ার করছি, তুলনা করছি। আচ্ছা, এরকম যদি বিক্রিয়াটি থাকতো তাহলে বাবা আমরা প্রাথমিক অবস্থায়, খেয়াল করো, আমরা প্রাথমিক অবস্থায়, আগে বুঝবে পরে লিখবে, প্রাথমিক অবস্থায় আমরা এটাকে ধরে নিব হাফ মোল, সমীকরণ অনুযায়ী এটাকে ধরে নিব 3/2 মোল। আচ্ছা, এবার এটাকে ধরে নিব 0। প্রাথমিক অবস্থায় উৎপাদ সবসময় থাকে 0। এবার বলো সাম্যাবস্থায় তুমি তাহলে এখানে কি লিখবা? সাম্যাবস্থায় আমরা বাবা দেখি ছিল হচ্ছে আধা মোল, তার থেকে যদি আধা এক্স চলে যায়, মানে হাফ এক্স যদি চলে যায়, তাহলে এটুকু আর থাকবে। ছিল আধা মোল, হাফ এক্স চলে গেছে, তাহলে রইল আর এত। তাহলে এখান থেকে তুমি একটু খেয়াল করো, হাফ এক্স যদি নাইট্রোজেন যায় তাহলে তার 3 গুণ কত হবে? হাইড্রোজেন যাবে, তাহলে 3 গুণ হবে 3x/2। বুঝার চেষ্টা করো। তাহলে হাইড্রোজেন ছিল কত বলো? 3/2 মোল ছিল, এর থেকে চলে গেছে কত? 3x/2। তাহলে রইল কত? 3/2 ছিল, চলে গেছে 3x/2, তাহলে রইল হচ্ছে এটা। এত মোল হাইড্রোজেন এখন সাম্যাবস্থায় আছে। এখন অ্যামোনিয়া সৃষ্টি হলো কত মোল? দেখো, x মোল। কে বলতে পারবে কেন অ্যামোনিয়া x মোল হলো? কারণ আমরা দেখছি বাবা, খেয়াল করবেন, এখান থেকে নাইট্রোজেন গেছে কত মোল দেখো তো? হাফ এক্স। আর হাইড্রোজেন গেছে কত মোল দেখো তো? 3x। আচ্ছা, হাফ এক্স মানে আসলে আমরা এটা লিখতে পারি x/2, x/2। আর হ্যাঁ, দেখো দেখো, এখান থেকে হাইড্রোজেন গেছে x/2, নাইট্রোজেন, আর হাইড্রোজেন গিয়েছে 3x/2। তাহলে টোটাল বিক্রিয়ক গেল কত? 2। যদি তুমি, কারো কোনো প্রশ্ন আছে? x প্লাস 3x, তার মানে বাবা দেখো 4x/2, তার মানে 2x। খেয়াল করো বাবা, একটু বোঝার চেষ্টা করো। বিক্রিয়ক এখানে দেখো নাইট্রোজেন, সবাই একটু খেয়াল করো, সবাই খেয়াল করো, নাইট্রোজেন হাফ মোল। বাবা খেয়াল করো, যদি নাইট্রোজেন পুরা হাফ মোল বিক্রিয়া অংশগ্রহণ করে, হাইড্রোজেন যদি পুরা 3/2 মোল বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে এই টোটাল বিক্রিয়ক তাহলে কতগুলো অংশগ্রহণ করলো? এই দুইটা হিসাব করলে তোমার হয় 2 মোল। কয় মোল? 2 মোল। 2 মোল থেকে পাওয়া গেছে কয় মোল? 1 মোল। 2 মোল থেকে 2 মোল বিক্রিয়ক, আমি আবারও বলছি, হাফ মোল নাইট্রোজেন, 3/2 মোল হাইড্রোজেন, তার মানে হাফ মোল নাইট্রোজেন, 3/2 মোল হাইড্রোজেন, দুইটা মিলে হচ্ছে 2 মোল বিক্রিয়ক। 2 মোল বিক্রিয়ক থেকে উৎপাদ পেয়েছে অ্যামোনিয়া 1 মোল। তাহলে আমরা বলি এখান থেকে গেছে x/2 মোল নাইট্রোজেন, 3x/2 মোল হাইড্রোজেন, এই দুইটার মিলে টোটাল বিক্রিয়ক হচ্ছে 2x মোল। তাহলে 2x মোল বিক্রিয়ক থেকে উৎপাদ পাবা তার অর্ধেক, x মোল। যেমন বাবা এখানেও খেয়াল করো, 1 মোল নাইট্রোজেন, খেয়াল করো 1 মোল নাইট্রোজেন আর 3 মোল
হাইড্রোজেন, তাহলে টোটাল বিক্রিয়ক হচ্ছে কয় মোল? 4 মোল। উৎপাদ পেয়েছো কত? 2 মোল। তাহলে 4 মোল যদি বিক্রিয়ক হয় উৎপাদ হবে 2 মোল, তার মানে তার অর্ধেক। এখানেও দেখো বাবা 2 মোল আধা মোল নাইট্রোজেন আর 3/2 মোল হচ্ছে হাইড্রোজেন। এই 2 মোল বিক্রিয়ক থেকে উৎপাদ কিন্তু তুমি পাবা 1 মোল। এইভাবে আর কি বিষয়গুলো। তাহলে ধরতে হবে সমীকরণ অনুযায়ী যাবে কি, সমীকরণ অনুযায়ী নাইট্রোজেন ছিল হাফ মোল, হাইড্রোজেন ছিল 3/2 মোল, তাহলে নাইট্রোজেন থেকে যাবে কত? তার ঠিক সমান এক্স অংশ। যত মোল ছিল তার অত এক্স, যত মোল ছিল তার অত এক্স চলে যাবে। কথা কি বুঝতে পারতেছো বাবা? একটু দেখো আবার বলছি, এখানে ছিল 1 মোল, তার থেকে গেছে কত? এক্স। এখানে ছিল 3 মোল, তার থেকে গেছে কত? 3x। এখানে ছিল 2 মোল, তৈরি হয়েছে কত? 2x। তাহলে এখানেও দেখো হাফ মোল নাইট্রোজেন ছিল, হাফ মোল থেকে তাহলে চলে গেল কত? বিক্রিয়া করলো কত? হাফ এক্স, তার মানে x/2 নাইট্রোজেন বিক্রিয়া করেছে। আচ্ছা এখানে ছিল 3/2 হাইড্রোজেন, তাহলে বিক্রিয়া করলো কত? 3/2x, তার মানে 3x/2 মোল হাইড্রোজেন বিক্রিয়া করলো। তাহলে অ্যামোনিয়া সৃষ্টি হলো কত? x মোল। কিভাবে বিষয়গুলো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সবভাবে তোমাদের বুঝিয়েছি। প্লিজ যদি কেউ এখনো না বুঝো প্লিজ আমাকে একটু নোটিস করো, আমি আবার বুঝাবো। এই ধরাটা প্রাথমিক অবস্থায়, সাম্যাবস্থায়। তারপর যে হাফ মোলের যেটা ওটা হচ্ছে সাম্যাবস্থার, ওখান থেকে একটু মানে বুঝতে পারিনি। এটা জি স্যার, জি। এখানে তুমি নাইট্রোজেন ধরেছো কত মোল? হাফ মোল। কি ইচ্ছা মতন ধরেছো নাকি সমতাকৃত সমীকরণ অনুযায়ী ধরেছো? সমতাকৃত সমীকরণ অনুযায়ী। তাহলে হাফ জি মোল স্যার। যখন নাইট্রোজেন ছিল তার থেকে নাইট্রোজেন এখন বিক্রিয়া করবে কত? 1 মোল থেকে যদি 1x বিক্রিয়া করে তাহলে হাফ মোল থেকে তো হাফ এক্সই বিক্রিয়া করবে। 1 জি স্যার। মোল থেকে যদি 1x বিক্রিয়া করে, 3 মোল থেকে যদি 3x বিক্রিয়া করে, তাহলে দেখো হাফ মোল থেকে তো হাফ এক্সই বিক্রিয়া করবে। 3/2 মোল থেকে তো 3/2x বিক্রিয়া করবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তারপর নিচের লাইনে যে লিখছেন ওই যে নিচের কিন্তু নিচের লাইনগুলো আমি এটাই লিখেছি যে নাইট্রোজেন যদি তোমার হাফ এক্স বিক্রিয়া করে তাহলে হাইড্রোজেন করবে তার 3 গুণ, তার মানে 3x/2। সে একই তো জিনিস, মিলাই দিলাম ও আর কি। আচ্ছা, বুঝতে পারছি। শুদ্ধি হ্যাঁ স্যার, পরীক্ষা বুঝতে পারছি। আমরা শুদ্ধি পরীক্ষা করি না, আমরা যে সমাধান করি, সমাধান করে আবার শুদ্ধি পরীক্ষা করি, এরকম জিনিসগুলো মিলিয়ে দিয়েছি যেন সব দিক থেকে তোমাদের ক্লিয়ার কনসেপ্টটা থাকে। সবাই কি বুঝেছো? সবাই কি বুঝেছো? স্যার আর যেখানে নিচে আসলো 2x কিন্তু ওইখানে তো x, মানে বুঝলাম না এই জিনিসটা কি। বুঝলাম না, আবার মানে বলো এইখানে সবাই। যে হিসাবটা না x/2 প্লাস 3x/2, এখানে নিচে যে হিসাবটা হলো না স্যার, নিচে নিচে। এটা হ্যাঁ স্যার, এখানে এখানে স্যার নাইট্রোজেন, যে হিসাব। শোনো আমি যেটা বলছি স্বামী, শোনো, নাইট্রোজেন এখান থেকে কত মোল বিক্রিয়া অংশগ্রহণ করেছে উৎপাদ হওয়ার জন্য? আধা মোল ছিল, হাফ মোল ছিল, কিন্তু বিক্রিয়ায় উৎপাদ হওয়ার জন্য কতটুকু অংশগ্রহণ করছে? x/2। জি স্যার। x/2। হাইড্রোজেন কতগুলো অংশগ্রহণ করেছে? 3x/2। এখানে তো মাইনাস দিয়েছি কেন? কারণ আগে যা ছিল তার থেকে এটা চলে গেছে উৎপাদ হওয়ার জন্য, তাহলে এটা বাদ দিব। কারণ কি হাইড্রোজেন এখন সাম্যাবস্থায় কয় মোল আছে এটা বের করেছি, নাইট্রোজেন এখন কত মোল আছে এটা বের করেছি, কিন্তু তাহলে টোটাল কত মোল বিক্রিয়ক উৎপাদ হওয়ার জন্য, তৈরি হওয়ার জন্য গেল? নাইট্রোজেন থেকে গেল x/2 আর হাইড্রোজেন থেকে গেল 3x/2, তাহলে টোটাল কত মোল বিক্রিয়ক উৎপাদ হওয়ার জন্য অংশগ্রহণ করলো? নাইট্রোজেন করেছে x/2 প্লাস, এখানে কিন্তু মাইনাস হবে না, কারণ কি নাইট্রোজেনের পরিমাণ কতটুকু গেল, হাইড্রোজেন থেকে কতটুকু উৎপাদ হওয়ার জন্য গেল, দুইটা কি এখানে মাইনাস দিয়েছি, এখানে মাইনাস দিয়েছি কেন অভি বলো তো তুমি? এখানে কেন হাফ মাইনাস x/2 মাইনাস করেছি? কারণ হাফ মোল নাইট্রোজেন ছিল, তার থেকে x/2 মোল নাইট্রোজেন বিক্রিয়ক থেকে উৎপাদ হওয়ার জন্য চলে গেছে, তাহলে রইলো কত? এটা তো হচ্ছে সাম্যাবস্থায় নাইট্রোজেন রইলো কত, সাম্যাবস্থায় হাইড্রোজেন রইলো কত, সাম্যাবস্থায় অ্যামোনিয়া সৃষ্টি হলো কত, এটা তো রইলো কত আর সৃষ্টি হলো কত। এই জন্য কিন্তু আগেরটা থেকে কতটুকু চলে গেছে এটা বাদ দিছি। আর এখানে স্বামী যেটা প্রশ্ন করেছে, এখানে স্যার যোগ করলেন আপনি x/2 প্লাস 3x/2, কারণ নাইট্রোজেন গিয়েছে 1 টাকা, হাইড্রোজেন গিয়েছে 3 টাকা, তাহলে টোটাল কত টাকা গেল? 1 টাকা প্লাস 3 টাকা। সাপোজ ধরো তোমার কাছে নাইট্রোজেন ছিল 5, হাইড্রোজেন ছিল 10। নাইট্রোজেন ছিল 5, হাইড্রোজেন ছিল 10। এখন নাইট্রোজেন 5 থেকে গেছে 1, হাইড্রোজেন 10 থেকে যাবে 3, তাহলে রইলো কত? নাইট্রোজেন 5 বিয়োগ 1 চলে গেছে, রইলো কত? 4। তাহলে 5 বিয়োগ 1। আর হাইড্রোজেন ছিল 10, তার থেকে চলে গেল 3,
তাহলে রইলো কত 7, তাহলে 10 বিয়োগ 3 রইলো যেটা সেটাকে আমরা কি করি, যেটা চলে গেছে সেটা বাদ দেই। আর তাহলে টোটাল গেল কত, নাইট্রোজেনের গেল 1 টাকা, হাইড্রোজেনের গেল 3 টাকা, তাহলে টোটাল গেল কত 4 টাকা। তাহলে নাইট্রোজেন থেকে যেটা গেল সেটা প্লাস হাইড্রোজেন থেকে যেটা গেল সেটা, এই দুটোটা যোগ করে টোটাল বিক্রিয়ক কতগুলো, নাইট্রোজেনের বিক্রিয়ক হচ্ছে এত, হাইড্রোজেন বিক্রিয়ক হচ্ছে এত, টোটাল বিক্রিয়ক হচ্ছে 2x। এই সবগুলোকে যোগ করলে হয় 2x, তাহলে 2x বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া যাবে কি, তার অর্ধেক x। সেটাকে দেখিয়েছি তোমাদের। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার, এখন বুঝতে জি পেরেছি। স্যার। সবাইকে বিষয়টা ক্লিয়ার? মানে আমরা দেখেছি বিক্রিয়াটি এইভাবে থাকবে নাকি এইভাবে থাকবে, সাধারণত বেশিরভাগ এটাই থাকে। এটা যে থাকবে না এটা কিন্তু বলতে পারছি না, দিয়ে দিতে পারে। তাহলে তো আমরা সেক্ষেত্রে জেনেও আমরা নিয়মটা জানি, কিভাবে কেসির সমীকরণ বের করতে হয়, কিভাবে কেপির সমীকরণ বের করতে হয় জানি, কিন্তু এই ধরাটুকুর জন্য পারবো না। সো এটাই কিন্তু শুধু বিক্রিয়া নয়, এরকম আরো বিক্রিয়া আছে, এটা পারলে ওগুলো দেখবা যে অটো। এই বিষয়গুলো ম্যাক্সিমাম এক্সারসাইজ করলে ম্যাক্সিমাম পারফেক্টটা এমনি চলে আসবে। সো বারবার বলছি, যতটা ইজি ততটা নয়, তবে আবার তোমাদের সাধ্যের বাহিরে নয়, একেবারেই হাতের গ্রিপে, কিন্তু পরিশ্রমটা করতে হবে। সেই জন্য বলেছি কোন বিক্রিয়া এইভাবে থাকলে তাদের যে মোল সংখ্যা দেওয়া আছে, যেমন এখানে 1 ছিল তাই 1 ধরেছি, 3 ছিল তাই 3 ধরেছি, 1 থেকে যাবে কত x, 1x, 3 থেকে যাবে কত 3x। এখানে আমরা বিক্রিয়ার সমীকরণ অনুযায়ী ধরেছি হাফ মোল, এখানে ধরেছি 3/2 মোল। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় ছিল, আর প্রাথমিক অবস্থায় তো উৎপাদ থাকে 0। তাহলে এখান থেকে কে কতটুকু যাবে, নাইট্রোজেন যাবে তার সমান পরিমাণ, যেমন হাফ থেকে হাফ এক্স, 3/2 থেকে 3/2x চলে গেল। উৎপাদ হলো কতটুকু সেটা হচ্ছে চিন্তার বিষয়। এখন আমাকে দেখতে হবে বিক্রিয়ক টোটাল কত গেল, বিক্রিয়ক গেল টোটাল 2x। আর আমরা বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি 4 মোল থেকে, এখানেও দেখতে পাচ্ছি 4 মোল বিক্রিয়ক, 1 মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেন, 4 মোল বিক্রিয়ক। 4 মোল বিক্রিয়ক থেকে উৎপাদ পেয়েছি কয় মোল, 2 মোল। এখানেও দেখো হাফ মোল নাইট্রোজেন, 3/2 মোল হাইড্রোজেন, তাহলে টোটাল হলো কত মোল, 2 মোল। 2 মোল থেকে তার অর্ধেক 1 মোল অ্যামোনিয়া পাইছি। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি 2x মোল বিক্রিয়ক যদি অংশগ্রহণ করে, তাহলে 2x মোল থেকে আমরা উৎপাদ পাবো কয় মোল, তার অর্ধেক x মোল। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। জি স্যার, একদম। জি স্যার। একদম ক্লিয়ার, ইনশাআল্লাহ। ওকে ফাইন, এই তো আমার আসল কাজটাই কিন্তু শেষ বাবারে, আমার একদম কঠিন কাজটাই কিন্তু শেষ। এবার দেখো বাকিগুলো কি সুন্দর করে চলে আসে। আচ্ছা, তো দুইটা আমি দুই ভাবে রাখলাম। এবার আমাদের পাত্রের আয়তন ছিল ভি লিটার, আর সাম্যাবস্থায় সকল গ্যাস মিলিতভাবে যে চাপটা দিচ্ছে মোট চাপ সেটা ছিল পি এটিএম। এবার আসো আমরা যদি কেসি বের করতে যাই তাহলে আমাদের আয়তন লাগবে। কেসি বের করতে গেলে আমাদের আয়তন লাগে, এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। কারণ কি, কোন বিক্রিয়ার সাম্যদ্রুবক কেসি বের করতে গেলে বিক্রিয়ক এবং উৎপাদগুলোর মোলার ঘনমাত্রা মোল পার লিটার। তো মোল পার লিটার তার মানে সাম্যাবস্থায় প্রত্যেকের মোল সংখ্যা আমার জানা হয়ে গিয়েছে। খেয়াল করো, সাম্যাবস্থায় প্রত্যেকের নাইট্রোজেনের মোল সংখ্যা যদি এই বিক্রিয়ার সমীকরণ অনুযায়ী করি, তাহলে সাম্যাবস্থায় নাইট্রোজেন কত মোল আছে এটা আমার জানা, হাইড্রোজেন কত মোল আছে এটা আমার জানা, অ্যামোনিয়া কত মোল আছে এটা আমার জানা। এখন পাত্রের আয়তন যদি ভাগ দেই তাহলেই কিন্তু মোলার ঘনমাত্রা পেয়ে গেলাম, মোল পার লিটার। তাহলেই কিন্তু কেসি বের করা খুব সহজ। আমরা জানি কোন বিক্রিয়ার কেসি বের করতে গেলে সাম্যাবস্থায় যারা যারা আছে প্রত্যেকটির মোলার ঘনমাত্রা মোল পার লিটার এককে ঘনমাত্রাটা আমাদের লাগবে। তাহলে নিঃসন্দেহে কেসি বের করতে গেলে পাত্রের আয়তন প্রয়োজন হয়। আর আমরা তাও জানি কোন বিক্রিয়ার সাম্যাবস্থায় কেপি অর্থাৎ সাম্যদ্রুবক কেপি নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু মোট চাপ লাগে, কারণ প্রত্যেকের আংশিক চাপ বের করতে গেলে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ সেটা আমাদের লাগে। আমরা ভুলে যাইনি নিশ্চয়ই, ভুলে গেলেও কিন্তু একটু খেয়াল করো, মনোযোগ দাও। এখন আসো, যদি কেসি বের করতে চাই, need to derive কেসি ইকুয়েশন। খেয়াল করো, আমরা যদি কেসির ইকুয়েশনটা বের করতে চাই তাহলে সাম্যাবস্থায় প্রত্যেকের মোল সংখ্যা, তাহলে বাবা আমরা কি করতে হবে, যারা যারা আছে প্রত্যেকের মোলার ঘনমাত্রাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বাবা, থার্ড ব্র্যাকেট অফ নাইট্রোজেন। খেয়াল করো, আমরা এখানে লিখে নিব সাম্যাবস্থায় নাইট্রোজেনের থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছি মোল পার লিটার। তার মানে এখানে নাইট্রোজেন সাম্যাবস্থা আছে কত, আগেরটা কিন্তু ধরবো না, সাম্যাবস্থাটা ধরবো 1 - x। এটা কি বাবা, এটা হচ্ছে তার এত মোল উপস্থিত আছে। আর পাত্রের আয়তন ভি থাকুক 2 লিটার থাকুক 1 লিটার থাকুক 5 লিটার থাকুক, এটাই ভাগ হবে। তাহলে মোল পার লিটার, এটাই হচ্ছে নাইট্রোজেনের মোলার ঘনমাত্রা সাম্যাবস্থা। সেটা কত, 1 - x/v, এককটা হচ্ছে মোল আর পার লিটার, অথবা তুমি স্ল্যাশ দিয়েও লিখতে পারো, হোয়াটএভার। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো হাইড্রোজেনের মোলার ঘনমাত্রাটা কত হবে। হাইড্রোজেনের মোলার হাইড্রোজেনের পরিমাণ কত সাম্যাবস্থায়, 3 - 3x ডিভাইডেড বাই হচ্ছে ভি মোল পার লিটার। এখানে যদি আমি একটু শর্ট করে নেই,
কমন নিয়ে নেই, 3 কমন গেলে 1 মাইনাস এক্স বাই ভি মোল পার লিটার। এটা হচ্ছে হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা সাম্যাবস্থায়। তাহলে বলো অ্যামোনিয়ার মোলার ঘনমাত্রা, তার মানে থার্ড ব্র্যাকেট অফ অ্যামোনিয়া কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া ইকুয়াল টু হবে তার নিজের মোল সংখ্যা সাম্যাবস্থায় হচ্ছে 2x, এই সমীকরণ অনুযায়ী। আর ওই সমীকরণ অনুযায়ী তো হয় x বাই ভি, হোয়াট এভার, এখানে হবে 2x বাই ভি মোল পার লিটার। এখন যেহেতু সাম্যাবস্থায় প্রত্যেকের মোলার ঘনমাত্রা আমাদের নির্ণয় হয়ে গিয়েছে, এখন তো ভরক্রিয়া সূত্র মোতাবেক ভরক্রিয়া অ্যাকশন মাস ল, ভরক্রিয়া সূত্র মোতাবেক কোন বিক্রিয়ার কোন সাম্য বিক্রিয়ার কেসি ইকুয়াল টু কি, ভরক্রিয়া সূত্র মোতাবেক কোন সাম্য বিক্রিয়ার কেসি ইকুয়াল টু হচ্ছে তার উৎপাদের মোলার ঘনমাত্রা। আচ্ছা বলো তো উৎপাদের, এখানে উৎপাদকে, এই বিক্রিয়ার উৎপাদ কে বাবা? এটাই কিন্তু ভুল করো, উৎপাদটা নিচে লেখো, বিক্রিয়ক গুলো উপরে লেখো, না উৎপাদের মোলার ঘনমাত্রা উপরে লাগবে। তাহলে উৎপাদের সক্রিয় ভর, উৎপাদের সক্রিয় ভর উৎপাদকে, এখানে অ্যামোনিয়া, এখানে সক্রিয় ভর আমরা দুই ভাবে প্রকাশ করি, একটা হচ্ছে মোলার ঘনমাত্রা, একটা হচ্ছে আংশিক চাপ। তো মোলার ঘনমাত্রা প্রকাশ করলে যে সাম্য ধ্রুবক পাওয়া যায় তাকে বলছি আমরা কেসি। তাহলে উৎপাদের মোলার ঘনমাত্রা মানে অ্যামোনিয়া, নিঃসন্দেহে তার সহগটা হয়ে যাবে পাওয়ার। এটা কিন্তু আমরা ভরক্রিয়া সূত্র থেকে আমরা জেনেছিলাম। আচ্ছা, নিচে থাকবে কে কে, কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন, নিঃসন্দেহে এখানে প্লাস দিও না, এখানে হবে ইনটু। আচ্ছা, আর এখানে হবে কি, এখানে কিন্তু বিক্রিয়ক আরো একটা আছে, সেটাকে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন কিন্তু অনেকেই যে ভুলটা করে এখানে 3 দেয়, অনেকে এই ভুলটা করে এখানে 3 দেয়, এখানে 2 দেয়। বাবা এখানে দিতে হবে না, এখানে কোনো সংখ্যা আসবে না, এই তার সহগটাই কিন্তু এখানে পাওয়ার হয়ে যাবে, রেজ টু পাওয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে ভরক্রিয়া সূত্র মোতাবেক কোন বিক্রিয়ার কেসির সমীকরণ, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা প্রাসঙ্গিক ক্রমে লিখে ফেলি এই বিক্রিয়ার কেপির সমীকরণটা কি হবে। কেপির সমীকরণটা ভরক্রিয়া সূত্র মোতাবেক আমাদের হবে পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া, তার সাথে কিন্তু স্কয়ার, ঠিক তেমনি ভাবে পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন, পাওয়ার হবে 1, 1 দিতে হয় না, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, পাওয়ার হবে কিউব। এখন কেপি তো এই মোলার ঘনমাত্রা দিয়ে কেপি বের করতে পারবো না, কেপি বের করতে হলে পার্শিয়াল প্রেসার লাগবে, সেটা আবার এই ক্ষেত্রে কাজটা একটু ভিন্ন। এই পর্যন্ত কাজ ঠিক থাকবে, কিন্তু এখানে মোলার ঘনমাত্রা না, এখানে এগুলা বের করবো, পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া, পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, তারপরে মানগুলো এসে এই সমীকরণে বসিয়ে দিলেই কিন্তু আমাদের কেপিকেসির মান শেষ। আসো একটু খেয়াল করো, এখন আমরা এইগুলোর মান যেহেতু আমরা করেছি, এই মানগুলো বসিয়ে কেসি, এই সমীকরণ অনুযায়ী কেসিটা কেমন হয় আর এই সমীকরণ অনুযায়ী কেসিটা কেমন হয়, এটা করিয়ে দিতে পারলেই আজকে আমি মোটামুটি তৃপ্ত হব বাবা। তো খেয়াল করো তোমরা, এই মানগুলো, অ্যামোনিয়ার মানটা কিন্তু আমরা পেয়েছি একটু আগে 2x বাই ভি, তো সেটাই আমরা লিখবো। খেয়াল করো, মনোযোগ দাও, এখানে হচ্ছে 2x ডিভাইডেড বাই হচ্ছে ভি, আর তার সাথে কিন্তু হোল স্কয়ার। নাইট্রোজেনেরটা কত ছিল, নাইট্রোজেনেরটা ছিল 1 মাইনাস এক্স বাই ভি, তো আমরা সেটাই লিখবো 1 মাইনাস এক্স বাই ভি মোল পার লিটার। আচ্ছা, এবার আসো ইনটু হাইড্রোজেনেরটা ছিল 3, 1 মাইনাস এক্স বাই ভি, আর যেহেতু তার মধ্যে কি আছে, কিউব আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট মানগুলো বসালাম। সবাই একটু খেয়াল করো, মানগুলো বসালাম। এবার সাধারণ ম্যাথ করতে হবে, একদম সিম্পলিফাই করার জন্য আমাদের যে জেনারেল ম্যাথ সেটা আমরা করতে হবে। এখানে কি লেখা যায় সবাই নিশ্চয়ই খেয়াল করছো, 2x হোল স্কয়ার, তার মানে লেখা যায় 4x স্কয়ার, ভি এর উপরে স্কয়ার আছে, তাহলে নিচেও লেখা যায় ভি স্কয়ার। এবার এখানে কি আছে, 1 মাইনাস এক্স বাই ভি, আর এখানে কি আছে দেখো, এই কিউবটা শুধু একটার উপর না, সবার উপর, 3-এর উপর কিউব দিলে অনেকে 9 লেখো, এটা ভুলেও করো না, এটা হবে 27, আর হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব, আর নিচে হবে বাবা বি কিউব। দেখো এই কিউবটা বি কেও পেয়েছে, 1 মাইনাস এক্স কে পেয়েছে, 3 কে পেয়েছে, সবার গুলাই কিন্তু লিখলাম, ভুল করার কোনো সুযোগ যেন না থাকে। এবার খেয়াল করো, আমাদের এই ভি আর হচ্ছে নিচে ভি কিউব, দেখো নিচের ভি কিউব আর নিচের ভি গুণ করলে কত হবে, বি টু দি পাওয়ার 4, এখানে আছে 1 মাইনাস এক্স, এখানে আছে 1 মাইনাস এক্স কিউব, তাহলে গুণ করলে কত হবে, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, আর 27 তো সংখ্যা এটা থাকবেই। তাহলে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করো সবাই, 4x স্কয়ার ডিভাইডেড বাই ভি স্কয়ার, আর নিচে থাকছে 27, আর কি থাকছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, আর তার নিচে কি থাকছে, বি টু দি পাওয়ার 4। কারো কোশ্চেন থাকলে এখানে বলতে পারো, আমি এটা থেকে এটাতে আসলাম কিভাবে, বি আর বি কিউব, বি টু দি পাওয়ার 4, 1 মাইনাস এক্স আর 1 মাইনাস এক্স কিউব, তাহলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, 27, 4x স্কয়ার ভি স্কয়ার তাই রয়েছে। এবার এটা থেকে আমরা কি করব, খুব ইজিলি দেখো, এই যে আমরা সরলীকরণ করলে এখানে আমরা পাচ্ছি কেসি ইকুয়াল টু এই যে 4x স্কয়ার ভি স্কয়ার ইনটু যদি করি বি টু দি পাওয়ার 4 উপরে চলে যাবে 27, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 নিচে আসবে, কাটাকাটি গেলে এখানে আরো ভি স্কয়ার থাকে, তাহলে আমার কেসির ইকুয়েশনটা কিন্তু পেয়ে গেলাম 4x স্কয়ার ভি স্কয়ার 27,
1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, ইট ইজ অ্যান্সার। দ্রুত তুলো 1 মিনিটের মধ্যে, অথবা স্ক্রিনশট মারো দ্রুত। জি স্যার মারছি। স্ক্রিনশট মারলেই মনে হয় ভালো হয়। তবে আমরা কেসির সমীকরণটা এখন লিখে রাখি। এই সমীকরণ অনুযায়ী আমরা কেসির মান পেলাম, এই সমীকরণ অনুযায়ী আমরা কেসির সমীকরণ পেলাম। দেখো ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে 4x² ইন্টু হচ্ছে v স্কোয়ার 27 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। বাবা এই অনুযায়ী কিন্তু এটা পেলাম। এবার আমাদের দেখার বিষয় হচ্ছে এই অনুযায়ী আমরা কেমন পাই। সবার নিশ্চয়ই স্ক্রিনশট মারা হয়েছে, আর যারা পারোনি পরবর্তীতে গ্রুপে দিয়ে দিও। আসো এবার আমরা এটাকে এখন এটা করে নিচ্ছি। মানে এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকেই এখানে নিয়ে আসলাম, খেয়াল করো কিচ্ছু করি নাই, জাস্ট ওটাকেই কিন্তু এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, এবার আসো সাম্যাবস্থায় কি লাগবে, নাইট্রোজেনের মোলার ঘনমাত্রা। তাহলে বলো পাত্রের আয়তন তো ভি লিটার, এতে কোনো নেই, পার্থক্য নেই। এবার আসো সাম্যাবস্থায়, তাহলে এখানে নাইট্রোজেন ছিল কত, সাম্যাবস্থায় নাইট্রোজেন এখন আছে কত, x/2 ডিভাইডেড বাই পাত্রের আয়তন ভি লিটার। এটাকে কিছু করা যায় কিনা, 2 যদি আমরা কমন নেই তাহলে কি পাচ্ছি একটু দেখো তো, খেয়াল করো তো। নিচে বি তো থাকবেই, আর এখানে যদি 2 নাও তাহলে এখানে থাকতেছে কত, 1 মাইনাস এক্স। এ এককটা কি হবে বাবা, এককটা হবে মোল পার লিটার। কেন, এগুলা ছিল মোল আর এটা ছিল ভি লিটার। তাহলে নিঃসন্দেহে তুমি বুঝতেছো 1 এখানে 1 মাইনাস x/2/v মোল পার লিটার। এটা কে বুঝো নাই, কেউ বলতে পারো? এবার আসো হাইড্রোজেনেরটা কি হবে, হাইড্রোজেনেরটা কি হবে, হাইড্রোজেন ছিল কত, ডিভাইডেড বাই আয়তন, এককটা হবে মোল পার লিটার। তাহলে এটাকে আবার একটু সরলীকরণ করলে কি হয়, তাহলে আমরা দেখছি এই মোল আর পার লিটার, তাহলে এককটা হয়ে যাচ্ছে মোল পার লিটার। তাহলে 3 মাইনাস 3x, যদি এখান থেকে আরেকটু কাজ করা যায়, দেখো এখানে কমন নিয়ে যাই আমরা, 3 যদি কমন নিয়ে নেই তাহলে এখানেও কিন্তু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে কত 2 এর নিচে কত ভি, এটাই হচ্ছে মোল পার লিটার। এটা হচ্ছে হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা। এবার আসো অ্যামোনিয়ারটা কত হবে, অ্যামোনিয়ারটা হচ্ছে নিজের মোল সংখ্যা কত, সাম্যাবস্থা এক্স ডিভাইডেড বাই বি মোল পার লিটার। তাহলে এই সমীকরণ অনুযায়ী প্রত্যেকের মোলার ঘনমাত্রা সাম্যাবস্থা সেটা আমরা পেয়ে গেছি। এখন এটা এখানে বসাবো। এখন কিন্তু দেখো কেসির সমীকরণ কিন্তু দেখো এখানে কিন্তু স্কয়ার হবে না, কারণ কি অ্যামোনিয়ার আগে এখানে কত আছে 1, তাহলে এখানে কিন্তু পাওয়ারটা হবে কত 1। প্লিজ মাইন্ড ইট, এখানে কিন্তু স্কয়ার হওয়ার সুযোগ নেই, কারণ এখানে অ্যামোনিয়ার আগে সহগ আছে কত 1। তাহলে এই সমীকরণ অনুযায়ী ভরক্রিয়া সূত্র মতে তার কেসির ইকুয়েশন হবে অ্যামোনিয়ার মোলার ঘনমাত্রা পাওয়ার হবে 1। তাহলে নাইট্রোজেনের মোলার ঘনমাত্রার পাওয়ার কত হবে বলো, হাফ। আর এখানে হাইড্রোজেনের পাওয়ার কত হবে কে বলতে পারবে? স্যার 3/2। ইয়েস 3/2, অ্যাবসলিউটলি রাইট। তাহলে আমাদের কিন্তু দেখো আগের কেসির ইকুয়েশন থেকে এখনকার কেসির ইকুয়েশন কিন্তু একটু ভিন্ন। আমরা এই দুইটাকে করে একটা ফাইনালি একটা সিদ্ধান্ত নেব। কি সিদ্ধান্ত, ওয়েট করো। আসো এবার আসো অ্যামোনিয়ার পরিমাণটা আমরা লিখে ফেলি। দেখো x/v, ইউনিট নিয়ে এত লাফালাফি করে লাভ নেই, কেসপি কেসির একক নিয়ে কোনো পারাপারি করে লাভ নেই। হ্যাঁ, ওটা থাক। এবার আসো অ্যামোনিয়ারটা লিখলাম, নাইট্রোজেনেরটা দেখো, নাইট্রোজেনের পরিমাণটা কি ছিল 1 মাইনাস x/2/v। তাহলে আমরা লিখতে পারছি 1 মাইনাস x/2, তার নিচে আছে v। দেখো 1 মাইনাস x/2 তার নিচে আছে b, 1 মাইনাস x/2 তার নিচে আছে b। এবার আসো তার পাওয়ার যেহেতু কত, হাফ, পাওয়ার কিন্তু হাফ, ইনটু হাইড্রোজেনেরটার দিকে আসো, হাইড্রোজেন কত, হাইড্রোজেন আমরা দেখতেছি নিচে আছে ভি, উপরে আছে 3 ইন্টু 1 মাইনাস এক্স, তার নিচে আছে 2, আর এটার পাওয়ার কিন্তু বাবা 3/2।
দেখো কে বুঝো নাই বলো, কে বুঝো নাই বলো। সবাই দেখো, এখন আমাদের এটাকে সিম্পলিফাই করতে হবে। কি করতে হবে দেখো, মনোযোগ দিবা। একটু 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 কঠিন, আগেরটার থেকে একটু কঠিন আর কি, হিসাবটা আর কি ঝামেলা করবে। আর কিন্তু পরীক্ষার হলে তুমি যদি এক্সারসাইজ না করো কয়েকবার বাসায়, পরীক্ষার হলে গ্যাঞ্জাম করবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। দেখো এখানে কিন্তু কেসি আছে আমাদের, ইকুয়াল টু কেসি কিন্তু আছে। তো আমরা এটাকে আমরা একটু এক্স বাই ভি লিখে নিলাম, সময়টা খুব কম। দেখো এখানে এই হাফ পাওয়ারটা শুধু 1 মাইনাস এক্স এর উপর না, 2 এর উপরও আছে, বি এর উপরও আছে, ঠিক সেভাবেই লিখি। 1 মাইনাস এক্স তার উপর পাওয়ার হাফ, 2 এর উপরও পাওয়ার কিন্তু হাফ, ভি এর উপর পাওয়ার কিন্তু হাফ, সবার উপর পাওয়ার হাফ। আচ্ছা এবার আসো ইনটু, খেয়াল করিও কিন্তু এখানে কিন্তু বি এর উপর পাওয়ার কিন্তু 3/2, এখানে কিন্তু 2 এর উপর পাওয়ার কিন্তু 3/2, তার উপর দেখো 3 এর উপরও পাওয়ার 3/2, 1 মাইনাস এক্স এর উপর পাওয়ার 3/2। তাহলে আমরা লিখতে পারি এইভাবেই, 3 এর পাওয়ার 3/2, 1 মাইনাস এক্স এর পাওয়ারও 3/2। কে বুঝো নাই দয়া করে হাত তোলো। জাস্ট এই হাফ পাওয়ারটা যাদের যাদের উপর আছে সবার উপর পাওয়ার দিয়েছি, এই 3/2 পাওয়ারটা যার যার উপর আছে, 3 এর উপর আছে দিয়েছি, 1 মাইনাস এক্স এর উপর আছে দিয়েছি, 2 এর উপর আছে দিয়েছি, ভি এর উপর আছে দিয়েছি। এবার জাস্ট আমরা ভি এর সাথে বি এর যোগ বিয়োগ, 1 মাইনাস এক্স এর সাথে 1 মাইনাস এক্স এর যোগ বিয়োগ, 2 এর সাথে 2 এর পাওয়ারের সাথে 2 এর পাওয়ারের যোগ বিয়োগ, একদম ইজি। এবার আসো এটাকে আমরা নিয়ে আসি এখানে। তাহলে কি হচ্ছে দেখো, কেসি ইকুয়াল টু কি পাচ্ছি, কেসি ইকুয়াল টু উপরে তো থাকতেছে বাবা এক্স বাই ভি, আমাদের এটা আনচেঞ্জ থাকছে। এবার নিচে আসো একটু খেয়াল করো, এই যে বি হাফ আর হচ্ছে বি 3/2, এই দুটোটার পাওয়ার যোগ করলে কত হয় তোমরা কি জানো? বি পাওয়ার হচ্ছে স্যার হাফ, স্কয়ার হবে। হ্যাঁ হ্যাঁ ইয়েস, ইনটু বি হচ্ছে 3/2। এবার বি পাওয়ার দুইটাকে যোগ করলে 3/2, এটা হয় ভি স্কোয়ার। আশা করি সবাই বুঝছো। তাহলে এখানে বি হাফ আর বি স্কোয়ার, তাহলে আমরা কি এটাকে একসাথে নিচে লিখতে পারি বাবা ভি স্কোয়ার। এবার একটু কাজ আছে, ওপরে দেখো 2 এরও হাফ আবার 2 এর 3/2, এটাও কিন্তু হয়ে যাচ্ছে 2 স্কোয়ার, তার মানে কত বলো 4। আমি জানি না বুঝছি কিনা সবাই, বি হাফ আর 2 হাফ আর 2 3/2 দুটোটাকে যোগ করলে পাওয়ার যোগ করলে কিন্তু 2 স্কোয়ার হয়ে যায়, 2 স্কোয়ার মানে 4। এবার আসো ওপরে, উপরে দেখো 3 এর পাওয়ার হচ্ছে বাবা সংখ্যাটা 3, একটু মনোযোগ দাও একটু মনোযোগ দাও, 3 এর পাওয়ার হচ্ছে 3/2, আর 3 এর সাথে আর কেউ তো নাই তাই এটা বাদ একা রাখলাম। এবার 1 মাইনাস এক্স হাফ, 1 মাইনাস এক্স 3/2, এটাও কিন্তু দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। সবাই বুঝছি কিনা? বুঝছি স্যার। ক্লিয়ার? সবাই উত্তর দাও প্লিজ, তোমরা কি এটা বুঝেছো? তাহলে এবার জি স্যার বুঝতে পারছি। এটা আবার দেখো কেসি ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে, আমরা এবার একটু সরলীকরণ করছি। দেখো এক্স বাই ভি ইনটু, আচ্ছা না তার আগে আরো একটু সহজ করে নি, বুঝবার না হয়। ও তোমরা তো লিখো নাই না, ওহো ভুল করলাম, তোমরা তো লিখো নাই, স্ক্রিনশট তো স্যার দেওয়া দরকার। স্ক্রিনশট নিয়েছি। নিছো? মিম দিয়ে দিও তো একটু গ্রুপে, মিম দিয়ে দিও তো, এইটুকু স্ক্রিনশটটা দিয়ে দিও তো, বুঝতে পারলাম। আচ্ছা এবার আসো এখানে কি করতে হয় দেখো, কে সি ইকুয়ালস টু, এখানে থাকছে বাবা ঠিকই এক্স বাই ভি, আর এখানে কি থাকছে একটু লক্ষ্য করো, এখানে দেখো এটা হচ্ছে x, আর এটা বি এর বি স্কয়ারের নিচে মনে মনে কি আছে 1 আছে কিনা বলো। তাহলে এটা কি হচ্ছে দেখো 3/2, 1 মাইনাস এক্স হোল স্কয়ার, নিচে আছে 4, ইনটু যদি দেই এই ভি স্কয়ারটা চলে আসবে নিচে, 1টা চলে যাবে উপরে। দেখো ভি স্কয়ারটা চলে আসবে নিচে, কারণ এটা বাবা এক্স বাই ওয়াই আর এটা হচ্ছে জেড বাই একটা কিছু। তাহলে আমরা জানি যখন এটা যখন ইনটু দিবা তখন নিচেরটা চলে যাবে উপরে, ভি স্কয়ারটা চলে আসবে নিচে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো বলো তো দেখি, নিচেরটা, উপরেরটা তো এক্স বাই বি থাকছে, নিচেরটা কি থাকছে 4 ইনটু ভি স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 ভি স্কয়ার থাকছে, আর এখানে কি থাকছে 3/2 আর 1 মাইনাস এক্স স্কয়ার। এবার তোমরা খেয়াল করো, আমরা যদি এটাকে যদি আমরা এখন আরেকটু করি,
এক্স বাই ভি। এবার এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এটাকে ইন্টু করলে দেখো 4v² চলে যাবে ওপরে, আর নিচে চলে আসবে 3/2 1 মাইনাস এক্স হোল স্কয়ার। এবার ভি আর ভি স্কয়ার কাটা যায়, আরো ভি থাকে, তাহলে থাকতেছে কি দেখো 4x ইন্টু হচ্ছে ভি, 4x ইন্টু হচ্ছে ভি, আর নিচে থাকতেছে দেখো 3/2 আর থাকছে 1 মাইনাস এক্স স্কয়ার। এটাই হচ্ছে বাবা এই সমীকরণ মোতাবেক কেসির ইকুয়েশন। আগে তোলো, তারপরে স্ক্রিনশট মারো। আবার স্ক্রিনশট গুলো এই অবস্থায় রাখবে না, এটাকে টোটালটা গুছিয়ে লিখে আমাকে গ্রুপে পোস্ট দিবা, গ্রুপে ইনবক্স করবা আমাকে। এই যে সমীকরণটার কেসি আমি কিন্তু মুছে ফেলেছিলাম, এই দুইটাকে মিলিয়ে ফাইনাল ইকুয়েশনটা কেসির আমরা যে পেলাম, এটাকে আমাকে অবশ্যই তোমরা ইনবক্স করবে। এখন আমার 34 মিনিট হয়ে গেছে বাবা, আমি আর পারছি না। অ্যাটেন্ডেন্সটা নিতে পারিনি বাবা, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে যাও প্লিজ। আমি তোমাদের তোমরা একটু তুলতে থাকো, আমি অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি তোমাকে। হ্যাঁ প্লিজ একটু দিয়ে যাও।